হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ইউ অল টু টেক্সটবুক বেঙ্গলি চ্যানেল। তোমাদের আজকে যেই ঘটনাটা নিয়ে আলোচনা করব সেটা গতকাল ঘটে যাওয়া একটা খুব বাজে ঘটনা। বাজেই বলবো, কারণ যে ঘটনাটা ঘটেছে সেটা কিছু লোকের জন্য দরকার ছিল, কিন্তু যেটার প্রকোপ গিয়ে পড়লো সবার উপরে সেটা এক্সপেক্টেড ছিল না, একদমই হওয়া উচিত হয়নি। এসএসসি কাণ্ড 2016 সাল, পুরো প্যানেল ক্যান্সেল হলো। প্রায় 26,000 চাকরিজীবী, শিক্ষক অশিক্ষক কর্মী মিলে সবার চাকরি বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। এই ঘটনাটায় হাইকোর্টে কি ঘটেছিল, তার রেসপেক্টিভে সুপ্রিম কোর্টেই বা কি ঘটলো, পুরো ব্যাপারটা আমি আলোচনা করব এবং খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব টু দা পয়েন্ট, যাতে তোমরা এর ব্যাপারে কোনো ক্ল্যারিটির অভাব না থাকে এবং ফিউচারে এর কি হচ্ছে বা সুপ্রিম কোর্টে এখনো কিন্তু কেস বাকি, সেই ব্যাপারেও আমি আলোচনা করব। তো আস্তে আস্তে একটার পর একটা বলবো। সবার প্রথমে কি ঘটেছিল একদম শুরুতে, আজ থেকে প্রায় 1 বছর আগে 2024 সাল 22শে এপ্রিল, নিয়োগ দুর্নীতি ভোট চলছে। ভোটের প্রথম দফা ভোট হয়ে গেছে 19শে এপ্রিল এবং পরের দফা ভোট 26শে এপ্রিল। তার মাঝামাঝি এইরকম একটা ভার্ডিক্ট আসে, যেখানে হাইকোর্ট জানায় 22শে এপ্রিল হাইকোর্ট জানায় যে কলকাতা দুই হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রাশিদ জানিয়ে দেয় যে 25,753 জন যারা অলরেডি চাকরিজীবী ছিলেন এই এসএসসি 2016 প্যানেলে, তাদের সবার চাকরি বাতিল হবে। কারণ হিসাবে তারা জানান যে এখানে যোগ্য অযোগ্য হিসাবে ভাগ করা যাচ্ছে না। ডেফিনেটলি কারচুপি হয়েছে, হয়তো সবাই তার পার্ট নয়, কিন্তু যোগ্য অযোগ্য হিসাবে ভাগ করা যাচ্ছে না, তাই সবার চাকরি বাতিল করা হয়। তার সঙ্গে তারা জানায় যে যারা মেয়ার উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছেন, তারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের 12% চড়া সুদের হারে পুরো টাকা যতদিন চাকরি করেছেন ততদিনের স্যালারি 12% ট্যাক্স সহ ফেরত দিতে। মানে যাদেরকে ডাইরেক্ট ধরা যাচ্ছে যে এরাই কারচুপি করেছে। এবার তার বাইরেও অনেকে রয়েছে যারা কারচুপি করেছে কি করেনি তাদেরকে আইডেন্টিফাই করা যায়নি, কিন্তু তাদের ক্ষেত্রে কিছু না বলে বললো যে যারা সাদা খাতা জমা দিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পুরো ক্যান্সেল। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায়, তার সঙ্গে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদও যায় এবং চাকরি প্রার্থীদের যাদের চাকরি গেছে তাদেরও এক অংশ অবশ্যই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে শিফট করে, তাদের এই রায়টাকে চ্যালেঞ্জ যায়। কলকাতা হাইকোর্ট সিদ্ধান্ত বহাল রেখে 2016 সালের এসএসসি নিয়োগ সম্পূর্ণ প্যানেল বাতিল করলো আমাদের দেশের শীর্ষ আদালত এই 3রা এপ্রিল 2025। প্রায় 1 বছর ঘুরে আসলো, এপ্রিল থেকে এপ্রিল 1 বছরের মধ্যে হাইকোর্টের সেই রায়কেই আবার বহাল করলো আমাদের সুপ্রিম কোর্ট। কি জানায় এখানে, প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের যে বেঞ্চ ছিল, আচ্ছা আগে একটু বলে রাখা দরকার, হাইকোর্টে এটা প্রথমে কিন্তু সিঙ্গেল বেঞ্চে কেস উঠেছিল, তারপরে ডিভিশন বেঞ্চ দুইজনের, এবং সুপ্রিম কোর্টে কিন্তু এটা ডিভিশন বেঞ্চের কেস চলছিল, দুইজনের ডিভিশন বেঞ্চ, সেটা হচ্ছে সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের। তাদের রায়ে বলেছে যে এই মামলাটা এমন একটি মামলা যেখানে পুরো প্রক্রিয়াটাই কলঙ্কিত। মানে ওনারা একটা কোড ব্যবহার করেন যেখানে বলেন ডাল মে কুছ কালা হে ऐसा नहीं है, পুরা ডাল হি কালা है, মানে পুরা ব্যাপারটাই ঘোটালা। তো এখানে কারা কারচুপি করেছে কারা করেনি এইভাবে যোগ্য অযোগ্য নির্দিষ্টভাবে ভাগ করা যাচ্ছে না। 25,752 জন শিক্ষকের চাকরিকে অবৈধ করে দেওয়া হলো, কিন্তু তার মধ্যেও কতগুলো পার্টিকুলার পয়েন্ট তারা মেনশন করে, যেগুলো আমরা এবার দেখব। যোগ্য অযোগ্য হিসাবে ভাগ করা যাচ্ছে না, নিশ্চিতভাবে দুর্নীতিবাজ কারা আর নিশ্চিতভাবে দুর্নীতিবাজ নয় কারা, এই দুটো ভাগে সুপ্রিম কোর্ট ভাগ করে। সুপ্রিম কোর্ট বলে যে কোনোভাবে আমরা এটা করতে পারছি না, যেহেতু মেইন শিটটা ওএমআর শিট সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল নেই এবং তার কার্বন কপিও অ্যাভেলেবেল নেই, যেটা থাকা উচিত ছিল, তার জন্য নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে কারা কারচুপি করেছে কারা করেনি। পিওরলি যোগ্য অযোগ্য ভাগ করা যাচ্ছে না, কিন্তু একটা ক্যাটাগরিকে ভাগ করা যাচ্ছে, যারা সত্যি অযোগ্য, যারা কারচুপি করেই চাকরি পেয়েছে তাদেরকে আলাদা করছে, এবং যারা হয়তো করেছে বা করেনি সেই ক্যাটাগরিতে একটাকে আলাদা করা হলো। সুপ্রিম কোর্ট বলে যাদের চাকরি হয়েছে দুর্নীতি করে তাদের বেতন ফেরত দিতেই হবে,
যতদিন চাকরি করেছে ততদিনের বেতন সুদ সমেত ফেরত দিতে হবে সরকার। এটা সুপ্রিম কোর্ট জানায়। সুপ্রিম কোর্ট আরো জানায় যে এই যে সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের যে বেঞ্চ, তারা এটাও জানায় যে 3 মাসের মধ্যে নতুন একটা নিয়োগ প্রক্রিয়া শুরু, যেই নিয়োগ প্রক্রিয়ায় কারা পার্টিসিপেট করতে পারবেন, যারা এই এসএসসি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন তারা তাদের যোগ্যতা প্রমাণ করার জন্য আবার এখানে পার্টিসিপেট করবে। বয়সের জন্য যদি রিকোয়ারমেন্ট থাকে কোনো ছাড়ের, সেই ছাড়ও দিতে হবে, সেই ছাড়েরও ব্যবস্থা করতে হবে এবং এই পুরো প্রসেসটাকে 3 মাসের মধ্যে ইনিশিয়েট করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটাকে কমপ্লিট করতে হবে। শীর্ষ আদালত এও জানিয়েছে যে বিশেষভাবে সক্ষম যারা শিক্ষক, মানে প্রতিবন্ধী যারা আছেন, এবং অশিক্ষক কর্মীও যারা প্রতিবন্ধী আছেন বা ছিলেন, তাদের নিয়োগ অংশগ্রহণ করা পর্যন্ত তাদের স্যালারি যেই স্কেলে তারা ছিলেন এতদিন, সেই স্কেলে তাদের স্যালারি দিতে হবে। এটা মানবিকতার গ্রাউন্ডে এটা করা হলো। এবং তার সঙ্গে একজন প্রার্থী যার নাম সোমা সম্ভবত রায় টাইটেল, তাকেও কিন্তু এই ক্যান্সারের গ্রাউন্ডে চাকরি দেওয়া হয়েছিল এবং তার চাকরিও কিন্তু বহাল রাখা হলো, এটাও বলেছে। তার মানে মানবিকতার গ্রাউন্ডে কিছুটা ছাড় দেওয়া হলো, কিন্তু এখানেও একটা ব্যাপার আছে যে এখানে কিন্তু এই ব্যাপারটাও বলে যে যদি সেই 3 মাসের মধ্যে চাকরির পরীক্ষা করা হয় এবং সেখানে এরা পার্টিসিপেট করেন যারা হচ্ছে বিশেষভাবে সক্ষম শিক্ষক অশিক্ষক কর্মী আছেন, যদি তাতে তারা কোয়ালিফাই করতে না পারে তাহলে কিন্তু তার চাকরি বহাল থাকে। যতদিন চাকরির পরীক্ষা কমেন্ট হচ্ছে ততদিন পর্যন্ত, কমেন্সমেন্ট অফ দ্যাট এক্সাম, ততদিন পর্যন্ত তাদের স্যালারি পাবে। চাকরিতে কোয়ালিফাই না করতে পারলে ডেফিনেটলি তাদের স্যালারিও ডিসকন্টিনিউ পাবে। এরপরে বলে যারা ইতিপূর্বে সরকারি কোনো দপ্তরে বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন, সিনিয়রিটি না হারিয়ে তারা মূল পদে পুনরায় আসতে পারে এবং এই প্রসেসটাকেও 3 মাসের মধ্যে রাজ্য সরকারকে কমপ্লিট করতে বলা হয়েছে। যে রাজ্য সরকারের কোনো দপ্তরে তারা যদি আগে চাকরি ছিল, ধরো তুমি কোনো একটা দপ্তরে চাকরিরত ছিলে, সেখান থেকে তুমি বেটার স্কোপ পেয়ে এখানে গেছো, তাহলে পুরনো চাকরিতে তোমাকে সিনিয়রিটি সহ ফিরিয়ে দিতে হবে এবং এটা 3 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। এটাও রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে মহামান্য উচ্চ আদালত। অপেক্ষামান তালিকায় প্রার্থীদের জন্য অতিরিক্ত পদ তৈরি করার জন্য, এটা একটা বড় জিনিস যেটা আমাদের মাথায় রাখতে হবে। এইটা নিয়ে কিন্তু কেস এখনো চলছে এবং চলছে। আগামী 8ই এপ্রিল এটা শুনানি আছে। কি শুনানি? খুব ইন্টারেস্টিং ব্যাপার। যখন প্রথমবার বলা হয়, হাইকোর্ট বলে যে চাকরি ক্যান্সেল হচ্ছে, তখন আমাদের ক্যাবিনেটে, আমাদের রাজ্য মন্ত্রিসভায়, বিধানসভায় আলোচনার মাধ্যমে সরকারের তরফ থেকে জানানো হয় যে কিছু এক্সট্রা নিউমেরিক পোস্ট তৈরি করা হবে, যারা চাকরি হারাচ্ছে তাদেরকে সেই পোস্টে চাকরি দেওয়া হবে। সুপ্রিম কোর্টে এবং সিবিআই এটার এগেনস্টে কেস করে এবং এখানে সুপ্রিম কোর্টে এই কেসটা এখনো চলছে। বলা হচ্ছে যারা এই সুপার নিউমেরিক পোস্টটা তৈরি করার কথা বলেছে বা তৈরি করার প্ল্যান করেছে, তাদেরকে আলাদা করে সিবিআই তলব করবে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যে কেন তারা এরকম নির্দেশ দিল, কি তাদের এর মধ্যে ইন্টেনশন ছিল, কিভাবে তারা এই সুপার নিউমেরিক পোস্টগুলো তৈরি করবে, যেখানে রাজ্যে চাকরি হচ্ছে না সেখানে কিভাবে এক্সট্রা পোস্ট তৈরি করে চাকরি দেওয়া যেতে পারে, আর কেনই বা যারা অযোগ্য নিশ্চিতভাবে তাদেরকে আবার একটা সুযোগ করে দেওয়া হবে। এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু শুনানি আছে আগামী 8ই এপ্রিল। এই দিকেও কিন্তু একটা বড় নজর সবাই। কিন্তু আপাতত যেটা বলা হয়েছে, রিলিফ এইটুকুই যে আবার নতুন করে রিক্রুটমেন্ট হবে, যাদেরকে নিশ্চিতভাবে নিজে করা যায়নি, আলাদা করা যায়নি যে এরা যোগ্য কি অযোগ্য, তারা সেটাই পার্টিসিপেট করতে পারবে এবং পার্টিসিপেট করে যদি নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে অবশ্যই তারা আবার কোয়ালিফাই করবে। কিন্তু দেখো এখানে ব্যাপারটা এইরকমও, আজকে থেকে 10 বছর আগে, 8 বছর আগে, 9 বছর আগে তুমি যখন পরীক্ষা দিতে, তখন তোমার যা কোয়ালিটি ছিল, ডেফিনেটলি এতদিন টাচে না থাকার জন্য তোমার কোয়ালিটি অনেক ফল করেছে। তুমি টাচে নেই পড়াশোনার সঙ্গে, তুমি কিভাবে সেই পরীক্ষায় কোয়ালিফাই? হ্যাঁ, আবার এটাও ব্যাপার যে সবাই একই রকম ভাবে টাচে নেই, এখানে অ্যাপিয়ার করবে, সুতরাং সমানে সমানে একটা লড়াই হবে। কিন্তু
যারা আগের বার সত্যি যোগ্যতা প্রমাণ করেই চাকরিটা পেয়েছিল, তারা আবার চাকরি যে পাবে এমন নির্দিষ্ট কোনোভাবে কিছু বলা যায় না। এটা প্রচন্ড দুর্ভাগ্যজনক। এবং দুর্ভাগ্যজনক এটাও যে প্রায় তোমার 25,753 জনের চাকরি গেল। ভেবে দেখেছো প্রত্যেকটা ফ্যামিলিতে তার কতজন মেম্বার? তার মা, বাবা, ভাই, বোন, ছেলে, মেয়ে, বউ, কতজন তার উপর নির্ভরশীল। সেই নির্ভরশীলতা যদি তুমি 25,000 26,000 এখানে দেখতে পাচ্ছ, সেটা গিয়ে কত দাঁড়াবে? 1.5 লাখে গিয়ে দাঁড়াবে। তাহলে 1.5 লাখের মুখের অন্ন কেড়ে নিল। এবং কার জন্য? সরকার ঠিক মতো এই রিক্রুটমেন্ট প্রসেসটা করতে পারেনি বলে। এই রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে খামতি ছিল। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট তার নিজের কাজ করেছে, তাদের এর থেকে বেশি কিছু করার ছিল না। কারণ অরিজিনাল ওএমআর শিট বা কিচ্ছু তাদের কাছে নেই। কি করবে? মানবিকতার গ্রাউন্ডে তারা কিছুটা জায়গা তৈরি করে দিয়েছে যতটা সম্ভব, কিন্তু এর বেশি তো তাদের পক্ষে করা সম্ভব। যাদের করা সম্ভব তারা কিন্তু সামনে এসে আবার বলছে এটা অমুক পার্টির, তমুক পার্টির, এই কোর্টের, ওই কোর্টের ভুল। তারা কিন্তু সামনে এসে একবারও বলছে না আমাদের ভুল হয়েছে, আমরা ক্ষমা চাইছি, আমরা চেষ্টা করব জিনিসটাকে কিভাবে শুধরানো যায় পরবর্তীকালে যাতে এরকম না হয়। প্রত্যেকবার এরকম ঘটনা ঘটে। কিন্তু আরো দুঃখের বিষয় এটাই যে এই জিনিসটা আমরা কতদিন মনে রাখবো? নির্ভয়া কাণ্ড হলো, বেশ কিছুদিন আন্দোলন হলো, তারপরে সব জেগে সে। এইটাও হয়তো একদিন সেভাবেই চালু। খুব বাজে লাগলো, এটাই হার্ড রিয়েলিটি। যাই হোক, পুরো ঘটনাটাকে যদি আমরা সাম আপ করি, সুপ্রিম কোর্টের রায়ের ব্যাপারটা, হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার প্রশ্নই ওঠে না। সুপ্রিম কোর্ট এটা বলে যে আমরা যেই রায় দিয়েছি সেটা আমার মনে হয় না হাইকোর্ট কোনোভাবে হস্তক্ষেপ করবে, করার প্রয়োজন। দ্বিতীয় পয়েন্টে বলে 25,752 জনের চাকরি বাতিল করা হলো, নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং সেটাও 3 মাসের মধ্যে। যারা চিহ্নিত অযোগ্য, মানে যাদেরকে একদম আইডেন্টিফাই করা গেছে, তাদের বেতন ফেরত দিতে হবে সুদ সহ। যাদের চিহ্নিত করা যায়নি তারা বেতন ফেরত দিতে হবে না এবং তারা অবশ্যই চাকরির জন্য এলিজিবল হবে পরে রিক্রুটমেন্ট প্রসেসে। প্রতিবন্ধীরা নতুন নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত চাকরি করতে পারবেন। মানবতার কারণে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি থাকবে। যারা আগে রাজ্য সরকার পদে চাকরি করতেন তারা পুনরায় তাদের পদ ফেরত পাবেন এবং অপেক্ষমান তালিকায় প্রার্থীদের জন্য অতিরিক্ত পদ তৈরির মামলা এখনো চলবে। যেটা বললাম যে কি করে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করছে তাও অযোগ্যদের জন্য, সেটা জিজ্ঞেস করে একটা। এই হলো আমাদের পুরো ঘটনাটা। আশা করা যাচ্ছে যে তোমরা এর থেকে মোটামুটি একটা আইডিয়া পেলে যে কি হয়েছে, কি হতে চলেছে, কি হবে সামনে। তোমাদের হাতেও কিছু ক্ষমতা থাকে, তোমরা জানো। সেই ক্ষমতাগুলোকে ঠিকভাবে ব্যবহার করো, এখনো সময় আছে, সময় এখনো পুরোপুরি বয়ে যায়নি। যে কজন দেখছো সে কজন অন্তত ভাবো যে আমরা কেন এই ঘটনাগুলো দিনের পর দিন ঘটছে, কেন নির্ভয়া কাণ্ড ঘটছে, কেন এসএসসি কাণ্ড ঘটছে, কেন এরকম 1.5 লাখ মানুষের মুখের অন্ন কেড়ে নেওয়া হচ্ছে, কেন হচ্ছে এটা? কারণটা তোমরাও জানো, আমিও জানি। আমি হয়তো এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে হয়তো পুরোটা বলতে পারবো না, কিন্তু তোমরা আশা করি বুঝতে পারছো কেন হচ্ছে এবং সেটা কিভাবে না হয় এই ব্যাপারটাও তোমাদের কাছেই উত্তর আছে, আমাকেও নতুন করে বলতে হবে না। সুতরাং নিজের যেটুকু পাওয়ার আছে সেটুকু সদ্ব্যবহার করো। ভুলটাকে ভুল, ঠিকটাকে ঠিক, অন্তত যে জায়গায় দেখানো যায় সেই জায়গায়। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করতে থাকো। দেখো।